আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায়। আজকে আলোচনা করব মুদ্রা কি এবং মুদ্রার মূল্য বলতে কী বোঝো, এবং মুদ্রার মূল্য এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক, এবং অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে ক্লাস শুরুর আগে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা অশেষ করুণা দয়া মায়া করে এখানে আসার তৌফিক দান করেছে। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেটা আলোচনা করব যে ক্লাসটা সেটা অর্থনীতি অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায়ের মুদ্রা বা অর্থ কী এবং অর্থের মূল্য বলতে কী বোঝো, এবং অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক, এবং অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল। প্রথমে আলোচনা করা যাক যে অর্থ কী আসলে। অর্থের জন্য কেউ অর্থ চায় না। অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম, যে দ্রব্য এবং সেবা সামগ্রী ক্রয় করার জন্য বিনিময়ের একটা মাধ্যম হিসাবে কাজ করে অর্থ। তাহলে সংজ্ঞাটা বলা যায় এইভাবে, যে বস্তু বিনিময়ের মাধ্যম হিসাবে রাষ্ট্রীয় আইন কর্তৃক স্বীকৃত এবং সকলের কাছে গ্রহণযোগ্য, সেটাই হচ্ছে অর্থ। অর্থটা হচ্ছে রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত, সকলের কাছে গ্রহণযোগ্য, যেটা উত্তম বিনিময়ের মাধ্যম, সেটাই হচ্ছে কি অর্থ। তাহলে অর্থ সংজ্ঞাটা আমরা লিখতে পারি, লিখে দিই। অর্থ হচ্ছে এমন বস্তু যা অর্থ হচ্ছে এমন বস্তু বা বিনিময়ের অর্থ হচ্ছে এমন বস্তু বা বিনিময়ের মাধ্যম যা রাষ্ট্রীয় অর্থ হচ্ছে এমন বস্তু বা বিনিময়ের মাধ্যম যা রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত এবং সকলের নিকট গ্রহণযোগ্য। তাহলে আমরা বলতে পারি, দেখো বিষয়টা, অর্থ হচ্ছে এমন বস্তু বা বিনিময়ের মাধ্যম। অর্থ হচ্ছে কি আসলে বিনিময়ের মাধ্যম। অর্থ হচ্ছে এমন বস্তু বা বিনিময়ের মাধ্যম যা রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত এবং সকলের নিকট গ্রহণযোগ্য। তাহলে অর্থের জন্য আমরা কেউ অর্থ চাই না। অর্থ চাই কিসের জন্য? দ্রব্য সামগ্রী এবং সেবা ক্রয় করার জন্য। তাহলে অর্থটা কি করে? অর্থ শুধু বিনিময়ের মাধ্যম। যেমন যদি অর্থটা না থাকতো তাহলে দ্রব্যের বিনিময় প্রথা, অর্থাৎ দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়া হইতো। যেমন তুমি গাড়ি তুলছো, এখন ভাড়া দিতে হবে। ভাড়া যদি চাউল কিংবা গমের বিনিময়ে দিতে হইতো তাহলে ব্যাপক সমস্যার সৃষ্টি হইতো। সেই জন্যই সারা পৃথিবীতে আল্লাহ তাআলা এটা
অশেষ নিয়ামত মানুষের ব্রেনে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, যে একটা সাধারণ একটা জিনিস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, সকলের কাছে গ্রহণযোগ্য বিনিময়ের মাধ্যম, সেটাই হচ্ছে কি অর্থ। এখন আমরা আলোচনা করব, তাহলে বুঝতে পারছো বিষয়টা যে অর্থ কী। অর্থ হচ্ছে রাষ্ট্রীয় আইন কর্তৃক স্বীকৃত, সকলের কাছে গ্রহণযোগ্য একটা বিনিময়ের মাধ্যম। ক্লিয়ার? যে অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম। অর্থ হচ্ছে কি আসলে বিনিময়ের মাধ্যম, যা রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত এবং সকলের কাছে কি গ্রহণযোগ্য, এটা হলো অর্থ। এখন অর্থের মূল্য নিয়ে আমরা আলোচনা করব। অর্থের মূল্য যে আসলে এক কথায় বলা যায়, অর্থের মূল্য হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা। অর্থের মূল্য আসলে কি? অর্থের মূল্য হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা। অর্থ দিয়ে যে পরিমাণ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা ক্রয় করা যায়, যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা কি করা যায়, ক্রয় করা যায়, সেটাই হচ্ছে অর্থের মূল্য। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা ক্রয় করা যায়, সেটাই হচ্ছে অর্থের মূল্য। অর্থের মূল্যটা আসলে অর্থের ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল। অর্থের কম পরিমাণ অর্থ দিয়ে, যেমন একটা উদাহরণ দেই, $1 যে মূল্য, আমেরিকার $1 যে পরিমাণ দ্রব্য সামগ্রী পাওয়া যায়, বাংলাদেশে 80 টাকা লাগে সেই পরিমাণ দ্রব্য সামগ্রী পেতে। তাহলে ওই দ্রব্যের বা ওই দেশের বিশাল উৎপাদন আছে, হ্যাঁ, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, সেজন্য মুদ্রার দাম কি অনেক বেশি। যেমন কুয়েতি দিনার, বিশাল মুদ্রার দাম, কারণ কি তাদের উৎপাদন বেশি, হ্যাঁ, দেশের আর্থিক অর্থনৈতিক অবস্থা বিশাল উন্নত, হ্যাঁ, সেজন্য তাদের মুদ্রার মূল্যও কি বেশি। অর্থাৎ তারা 1 টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে দেশে, বাংলাদেশি টাকায় সেই পণ্য ক্রয় করতে 100 টাকা লাগে। বাংলাদেশি টাকায় 1 টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করে, বাংলাদেশের কত লাগে, 100 টাকা লাগে। সেজন্য তাদের মুদ্রার দাম কি বেশি, আর আমাদের দেশে মুদ্রার দাম কম, কারণ কি আমাদের উৎপাদন কম। তাহলে মুদ্রার মূল্য হচ্ছে কি আসলে বিষয়টা? মুদ্রার মূল্য হচ্ছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী, শুধু দ্রব্য সামগ্রী এবং কি সেবা ক্রয় করা যায়। দ্রব্য সামগ্রী, তুমি একটা কলম কিনছো, একটা বই, একটা কম্পিউটার, একটা মোবাইল, কিন্তু শুধু দ্রব্য সামগ্রী কিনছো। আর কি, যেমন একজন ডাক্তারের তোমার একটা ব্যবস্থাপত্র দেবে, সে কিন্তু দ্রব্য বিক্রি করবে না, সে কী বিক্রি করবে, সেবা বিক্রি করবে। তুমি একটা ব্যাংকে যাও, একজন উকিলের কাছে যাও, একজন এই তোমার শিক্ষক আমার কাছে আসো, আমি কিন্তু তোমাকে কী দিব না, দ্রব্য দিব না, আমি কি তোমাকে কী দিব, একটা সেবা দিব। তাহলে যে অর্থের মূল্যটা নির্ভর করে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা ক্রয় করা যায়। এটা বলে লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আর তোমাদের মনে থাকবে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করা যায়, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে
যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করা যায় তাই তাই অর্থের মূল্য। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করা যায় তাই কি, তাই অর্থের মূল্য। এখন আমরা জানলাম যে অর্থ কি এবং অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য কি। অর্থের মূল্য বলতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করা যায় তাই অর্থের মূল্য। এখন আমরা দেখব একটা চিত্রের মাধ্যমে যে অর্থের মূল্য এবং দাম স্তরের সম্পর্ক। চিত্রের মাধ্যমে দেখব কি অর্থের মূল্য এবং দাম স্তরের সম্পর্ক, এটা আমরা ব্যাখ্যা করব এখন কিসের মাধ্যমে, চিত্রের মাধ্যমে। অ্যাটেনশন প্লিজ, খুব ভালোভাবে তোমরা এটা লক্ষ্য করবে আর লিখে নিবে, আর অবশ্যই বই খুলে স্টাডি করবে। তো লক্ষ্য করো বিষয়টা, আমরা চিত্রে এখন বিষয়টা উপস্থাপন করব। চিত্রে ও এক্স অক্ষ, অক্ষের নাম দিয়েছি ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ, দুইটা অক্ষ, ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ। এই অক্ষের কিন্তু নাম দিয়েছি মাত্র, আমরা ভূমি অক্ষ বলতে পারি আর লম্ব অক্ষ বলতে পারি। এটা লম্ব অক্ষ আর এটা কি ভূমি অক্ষ। ভূমি অক্ষে কি ভূমি অক্ষে দাম স্তর কি পি, আর লম্ব অক্ষে লম্বকে অর্থের মূল্য বিএম। লম্ব অক্ষে কি অর্থের মূল্য বিএম, লম্ব অক্ষে অর্থের মূল্য। আর ভূমি অক্ষে দাম স্তর, ভূমি অক্ষে কি দাম স্তর। এবার এটা কিন্তু অনুমান ভিত্তিক ধরে নিচ্ছি আমরা, এটা যে বিএম 1 অর্থের মূল্য বিএম 2। লম্ব অক্ষে কি অর্থের মূল্য বিএম 1 বিএম 2, আর ভূমি অক্ষে P1 আর P2। এই যে P1 আর P2 এটা কিন্তু আমরা ব্যবধানটা কি রাখতে হবে, সমান রাখতে হবে। 0 থেকে বিএম 1 যতটুকু নিচ্ছি বিএম 2 ততটুকু নিব, ঠিক আছে, অনুমান ভিত্তিক। কিন্তু সমান ব্যবধানটা অনুমান ভিত্তিক হলেও কি রাখতে হবে, সমান রাখতে হবে। তাহলে 0 থেকে PM 1 PM 2। এবার আমরা লক্ষ্য করি এই যে দাম স্তর, আগে দাম স্তর যখন P1 তখন অর্থের মূল্য দাম স্তর যখন P1 অর্থের মূল্য তখন BM 2। আবার এখন তাহলে আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করতেছি খুব মনোযোগের সহিত লক্ষ্য করো। দাম স্তর যখন P1 অর্থের মূল্য তখন কি BM 2, তখন BM 2 থেকে আর P1 থেকে একটা লম্বরেখা টানলাম, P1 থেকে লম্বরেখা টানলাম আর BM 1 থেকে লম্বরেখা টানলাম। এই দুটি রেখা মিলিত হয়েছে, আমরা একটা বিন্দুর নাম দিতে পারি। এই বিন্দুটা কি বিন্দু, এ বিন্দু। তাহলে দুটি রেখা যেখানে মিলিত হয়েছে সেটা কি এ বিন্দু। আবার এবার অর্থের দাম স্তর, আগে বিষয়টা আমরা কি বলবো, দাম স্তর বলবো। দাম স্তর যখন PM 2
অর্থের মূল্য তখন BM1, এটা হচ্ছে বি বিন্দু। এবার আমরা একটা রেখা অঙ্কন করতে পারি। এবার ভালোভাবে লক্ষ্য করো বিষয়টা, যে চিত্রের পুরো ব্যাখ্যাটা লক্ষ্য করো, যে আমরা কি ব্যাখ্যা করব এই চিত্রে দুইটা জিনিস ব্যাখ্যা করবো। একটা হলো দামস্তর। দামস্তর বলতে সকল দেশের সকল পণ্যের মূল্য, কিন্তু আমরা বোঝার জন্য হয়তো একটা পণ্যের মূল্য তোমাকে দেখাবো, কিন্তু আসলে দেশের সকল পণ্য এখানে আছে, ধরে নিতে হবে। তাহলে আমরা ভূমি অক্ষে বা ও এক্স অক্ষের কিন্তু আমরা একটা নাম দিয়েছি যে এক্স অক্ষ। তাহলে ভূমি অক্ষ বা ও এক্স অক্ষে দামস্তর পি, এবং লম্ব অক্ষে বা ওয়াই অক্ষে অর্থের মূল্য BM, ভ্যালু অফ মানি, অর্থের মূল্য আমরা ধরে নিয়েছি। এখন লক্ষ্য করো, যখন দামস্তর যখন P1, তখন অর্থের মূল্য BM2। এদের মধ্যে একটা সম্পর্কসূচক বিন্দু পাই, অর্থাৎ P1 থেকে লম্ব রেখা টানলাম আর BM2 থেকে লম্ব রেখা টানলাম, মিলিত হয়েছে কি বিন্দুতে? এই বিন্দুতে একটা আমরা বিন্দু পেয়েছি। এবার দামস্তর বৃদ্ধি পেল, অর্থাৎ দেশের বিভিন্ন পণ্য দ্রব্যের এবং পণ্য এবং সেবার মূল্য কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেলে কি হয়? দামস্তর যখন বেড়ে গেল তখন অর্থের মূল্য নেমে গেল। এটা আরও ব্যাখ্যা করে বলবো, তো আগে চিত্রটা বুঝে নাও। দামস্তর যখন বেড়ে গেল, P1 থেকে P2 হলো, তখন অর্থের মূল্যটা কমে গেল। অর্থাৎ অর্থের মূল্য কমে যাওয়া মানে কি? অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া। অর্থের ক্রয় ক্ষমতাটা কি হয়ে গেল? দামস্তর বেড়ে গেল এবং অর্থের ক্রয় ক্ষমতাটা হ্রাস পেয়ে গেল, অর্থাৎ অর্থের মূল্যটা কমে গেল। তাহলে BM2 থেকে BM1 হয়ে গেল। তখন এটা আমরা BM1 থেকে একটা লম্ব রেখা টানলাম আর P2 থেকে একটা লম্ব রেখা টানলাম, সেটা মিলিত হয়েছে কি বিন্দুতে? বি বিন্দুতে। এখন এ আর বি বিন্দু যোগ করে একটা রেখা পেলাম। সে রেখাটা কেমন? বাম থেকে ডান দিকে নিম্নগামী। এটা চাহিদা রেখার মতো, অর্থাৎ চাহিদা এবং দামের যে সম্পর্ক সেরকমই প্রকাশ পাচ্ছে দামস্তর আর অর্থের মূল্যের সম্পর্ক। তাহলে অর্থের মূল্য এবং দামস্তরের সম্পর্কটা আমরা বলতে পারি বিপরীতমুখী, অর্থাৎ দামস্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক কি? বিপরীত। অর্থাৎ দামস্তর বাড়লে অর্থের মূল্য কমে, আর দামস্তর কমলে অর্থের মূল্য বাড়ে। ক্লিয়ার? বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। আরেকটু ব্যাখ্যা করে বলতে পারি যে অর্থের মূল্যটা সম্পর্কে একটু বলি, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। যেমন মনে করো তো তোমার একটা কলম কিনেছো, তুমি কলম কিনেছো, কলমটা কত টাকা? একটা কলম কিনেছো 5 টাকা। এই কলমটা কত? 5 টাকা। এখন যদি কলমটা দামস্তর বেড়ে যায়, দেখো দামস্তরের সাথে সম্পর্ক, অর্থাৎ কলমটা কত? 5 টাকা দিয়ে কিনেছো। এখন যদি বিভিন্ন কারণে কিন্তু দামস্তর বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ রাজনৈতিক হানাহানি, হরতাল, তারপরে অনেক সন্ত্রাস, তারপরে রাজনৈতিক বিশৃঙ্খলা, গৃহযুদ্ধ, আন্তর্জাতিক প্রেক্ষাপট, বিভিন্ন কারণে দামস্তর বৃদ্ধি পেতে পারে। আর যখন দামস্তর বেড়ে যায় তখন এই কলমটা তোমার যদি 5 টাকা দিয়ে ক্রয় করেছো, এখন যদি 10 টাকা দিয়ে ক্রয় করতে হয়, তাহলে লক্ষ্য করো যে দামস্তর বেড়ে গেল, তোমার অর্থটার মূল্য কমে গেল, অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেল। এখন কিভাবে? যেমন তুমি যদি 5 টাকার নোট দাও, তাহলে দোকানি কিন্তু তোমাকে আর কলমটা দিবে না। তাহলে কত টাকা দিতে হবে? 10 টাকা দিতে হবে, অর্থাৎ ডাবল টাকা দিতে হবে। তাহলে তোমার অর্থের মূল্যটা কমে গেছে, 5 টাকা কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। অর্থের মূল্যটা কী হয়েছে? দামস্তর ডাবল হয়েছে। একটা পণ্যের মূল্য ছিল 5 টাকা, সেটা হয়েছে কত? 10 টাকা। দামস্তর দ্বিগুণ হয়েছে, তাহলে অর্থের মূল্যটা কী হয়েছে? অর্ধেক হয়ে গেছে।
অর্থাৎ 5 টাকা দিলে দিত, এখন কত দিতে হবে? 10 টাকা দিতে হবে। পকেটে আর থাকছে না, আরও 5 টাকা চলে গেছে। তাহলে দাম স্তর বৃদ্ধি পাওয়া মানে কি? অর্থের মূল্য কমে যাওয়া, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা, অর্থের মূল্য মানে কি? অর্থের ক্রয় ক্ষমতা, অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যাওয়া। তাহলে লক্ষ্য করো, এই বিষয়টি আমরা কিন্তু চিত্রে দেখাচ্ছি। এবার আরেকটা বিষয় লক্ষ্য করো, বিপরীত অবস্থা, যে কলমটা ছিল কত? 10 টাকা। প্রথম ছিল 5 টাকা, দাম বৃদ্ধি পেয়েছে 10 টাকা, তাহলে অর্থের মূল্য, দাম স্তর দ্বিগুণ হয়েছে, অর্থের মূল্য অর্ধেক হয়েছে। অর্থের মূল্য কমে কি হয়েছে? অর্থের ক্রয় ক্ষমতা কমে অর্ধেক হয়েছে। এবার যদি দাম স্তর কমে যায়, যদি দাম স্তর কমে যায়, অর্থাৎ কলমটার মূল্য ছিল কত? 5 টাকা। এখন দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভালো হলো, দেশে কি বিশাল কোনো দুর্নীতি নেই, কোনো স্বজনপ্রীতি নেই, চুরি ডাকাতি খুন দর্শন, রাজনৈতিক বিশৃঙ্খলা কিচ্ছু নেই। অর্থাৎ তোমার দেশে শান্তি এসে গেল। কি কেমন শান্তি? অর্থাৎ আল্লাহর বিধান, অর্থাৎ মানুষ কি করলো? আল্লাহর দাসত্ব শুরু করে দিল। সবাই, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, দেশের সকল মানুষ ধার্মিক হয়ে গেল এবং রাসূলের জীবন আদর্শ অনুসরণ করে চললো। কোনো দুর্নীতি স্বজনপ্রীতি কিছু নেই। তাহলে দেশটা কি হবে? রাতারাতি 5 বছরের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। অর্থাৎ দেশ যদি উন্নত রাষ্ট্রে পরিণত হয়, উন্নত হয়ে যায়, তাহলে পণ্য সামগ্রীর মূল্য কি করতে পারে? হ্রাস পেতে পারে। তখন হ্রাস পেল, ধরে নিলাম কলমটা ছিল কত? 5 টাকা, এখন কত? 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা দিক কিনতে পাওয়া যায়। তাহলে তুমি যখন দোকানিকে 5 টাকা দিবে, তখন তোমাকে কিন্তু কলমটাও দিবে আর আরও 2.5 টাকা ঘুরিয়ে দিবে, তোমাকে 2 টাকা 50 পয়সা তোমাকে ফেরত দিবে। তাহলে দ্রব্য সামগ্রীর মূল্য হ্রাস পাওয়া মানে কি? অর্থের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া। 5 টাকা দিয়ে 2টা কলম ক্রয় করতে পারবে এখন। আগে কয়টা কলম ক্রয় করতে? 5 টাকা দিয়ে একটা। এখন দাম হ্রাস পেয়েছে, অর্ধেক হয়েছে, অর্থের মূল্য দ্বিগুণ হয়েছে। বিষয়টা কিন্তু এরকম, বুঝো বিষয়টা। আবার দাম কি হয়েছে? হ্রাস পেয়েছে। এখন দাম হ্রাস পেয়ে অর্ধেক হয়েছে, অর্থের মূল্য তখন কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। অর্থাৎ 5 টাকা দিয়ে একটা কলম ক্রয় করতে, এখন 5 টাকা দিয়ে 2টা কলম ক্রয় করতে পারবে। তাহলে দাম স্তর হ্রাস পাওয়া মানে কি? অর্থের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া। দাম স্তর হ্রাস পাওয়া মানে কি? অর্থের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া, অর্থের মূল্য বৃদ্ধি পাওয়া। এই বিষয়টা দুটো বিষয় কিন্তু দেখালাম, যে একটা হলো দাম স্তর বেড়ে যাওয়া, আবার আরেকটা দেখালাম কি? দাম স্তর হ্রাস পাওয়া। এই বিষয়টাই কিন্তু আমরা এখন কি করব? এখন চিত্রে দেখাবো বিষয়টা। আশা করি একটু মনোযোগী হলে অবশ্যই ক্লিয়ার হবে। হ্যাঁ, লক্ষ্য করো বিষয়টা, যে দাম স্তর, এবার লক্ষ্য করো, দাম স্তর যখন P1, তখন অর্থের মূল্য কত? BM2। এটা আমরা কি দেখাচ্ছি? এই বিন্দুতে। এবার যে কারণগুলো বললাম, সেই কারণে যদি দাম স্তর বৃদ্ধি পায়, P1 থেকে P2 হয়, তাহলে অর্থের মূল্য কমে যাবে। দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য কী হবে? কমে যাবে। তখন BM2 থেকে অর্থের মূল্য BM1 হয়ে যাবে, অর্থের মূল্য কমে যাবে। হ্যাঁ, এটা তখন তখন কোথায় আসবে? এ বিন্দু থেকে তখন কোথায় আসছে? বি বিন্দুতে। তাহলে আমরা লক্ষ্য করতেছি দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কি হয়? হ্রাস পায়। এবার আমরা যদি দেখি যে প্রাথমিক অবস্থা ধরে নিলাম P2, তারপরে প্রাথমিক অর্থের মূল্য BM1 যদি হয়, তাহলে প্রাথমিক অবস্থা যদি আমরা ধরি বি বিন্দু, এখন কোনো কারণে কি হলো? যে অর্থনৈতিক সমৃদ্ধি আসলো, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হলো, হ্যাঁ, বিশাল শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলো, শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, মানব সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কোনো দুর্নীতি নেই। ঠিক আছে? এই অবস্থায় দেশ কীভাবে উন্নত হবে? যার যখন উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে, তখন অবশ্যই পণ্য সামগ্রীর মূল্য কী হবে? হ্রাস পাবে। অর্থাৎ পণ্য সামগ্রীর দাম স্তর যদি হ্রাস পায়, তাহলে বিষয়টা এখন দেখতেছি এরকম, যে প্রথমে কি হলো? দাম স্তর বেড়ে গেল,
দাম স্তর বেড়ে গেল, অর্থের মূল্য কমে গেল। এবার এবার দেখতেছি আমরা কি কি দেখতেছি বিষয়টা, আগে যে বললাম ব্যাখ্যাটা যে এটা, এবার দেখতেছি বিপরীত অবস্থা। দাম স্তর এটা প্রাথমিক অবস্থা বি বিন্দু, এবার দাম স্তর হ্রাস পেল। দাম স্তর হ্রাস পেয়ে P2 থেকে P1 হলো। দাম স্তর হ্রাস পেলে অবশ্যই অর্থের মূল্য বৃদ্ধি পায়। অর্থের মূল্য বৃদ্ধি পেল কোথায়? BM1 থেকে BM2 হলো। তাহলে বি বিন্দু থেকে আবার কোথায় আসতেছে? এ বিন্দুতে। তো এটা হলো যে দাম স্তর হ্রাস পেলে অর্থের মূল্য কি হয়? বেড়ে যায়। আবার দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যায়। তাহলে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা কি? বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ ঋণাত্মক সম্পর্ক, ধনাত্মক কোনো সম্পর্ক নেই, বিপরীত সম্পর্ক। যে দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে, অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়। আবার দাম স্তর কমলে অর্থের মূল্য বৃদ্ধি পায়, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। বিষয়টা আশা করি ক্লিয়ার। এবার আমরা দেখব যে অর্থের মূল্য পরিবর্তন, এই যে অর্থের মূল্যটা পরিবর্তন হইল, অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যটা বেড়ে গেল, অর্থের মূল্যটা আবার কমে গেল, অর্থের মূল্য যে পরিবর্তন হলো, এই মূল্য পরিবর্তনের ফলে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে দেশে? কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে? অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, ব্যবসায়ী আছে, উৎপাদনকারী আছে, বিনিয়োগকারী আছে, কর্মসংস্থান আছে, তারপরে ভোক্তা বা ক্রেতা আছে, শ্রমিক শ্রেণী আছে, নির্দিষ্ট আয়ের মানুষ আছে। এদের উপর কি প্রভাবটা পড়ে সেটা আমরা ব্যাখ্যা করব। কিন্তু ব্যাখ্যাটা কিন্তু মানে দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে দাম স্তর বেড়ে যাওয়া মানে অর্থের মূল্য কমে যাওয়া। এই অর্থের ক্রয় ক্ষমতা, অর্থের মূল্য কমে যাওয়া মানে কি? অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, হ্রাস পাওয়া। অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে কি পরিস্থিতি সৃষ্টি হয়? আবার অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে কি পরিস্থিতি সৃষ্টি হয়, কি প্রভাব পড়ে, সেটি আমরা এখন কি করব? ব্যাখ্যা করব। হ্যাঁ, লক্ষ্য করো। তাহলে আমরা প্রথমে লিখি বিষয়টা, যে এবার এটা মুছে ফেললাম, কিন্তু যে সংজ্ঞাটা মুছে ফেললাম। যে অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল, অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পেলে বা অর্থের মূল্য বৃদ্ধি পেলে কি প্রভাব সৃষ্টি হয় সেটা ব্যাখ্যা করবে। এক নম্বর হচ্ছে উৎপাদনকারী, 2 নম্বর হচ্ছে ব্যবসায়ী, 3 নম্বর হচ্ছে ভোক্তা বা ক্রেতা, ভোক্তা বা ক্রেতা। 4 নম্বর হচ্ছে বিনিয়োগকারী। 5 নম্বর হচ্ছে সঞ্চয়কারী। 6 নম্বর হচ্ছে শ্রমিক শ্রেণী। 7 নম্বর হচ্ছে সীমিত আয়ের লোক।
সীমিত আয়ের লোক, আর 8 নম্বর হচ্ছে কর্মসংস্থান। এখন আমরা এই বিষয়গুলো আলোচনা করব যে এই বিষয়গুলো কি কি প্রভাব পড়ে। সীমিত আয়ের লোক, কর্মসংস্থান। লক্ষ্য করা বিষয়টা প্রথমে আলোচনা করা যাক। উৎপাদনকারী হচ্ছে অর্থাৎ যে পণ্য দ্রব্য উৎপাদনকারী। আগেই বললাম যে পণ্য দ্রব্য উৎপাদন করে, যেমন মনে করো যে তোমার কলমটা যে উদাহরণ দিয়েছি, কলমটা যে উৎপাদন করে। আবার একটা মোবাইল কিনেছে, মোবাইলটা যারা তৈরি করে উৎপাদন করে। আবার একটা কম্পিউটার, একটা তোমার বাড়ির কাছে একটা জামা ক্রয় করেছে, একটা ব্যাগ ক্রয় করেছে, একটা কলম ক্রয় করেছে, একটা খাতা ক্রয় করেছে। এগুলো সব কি হচ্ছে? উৎপাদন হচ্ছে। অর্থাৎ একজন উৎপাদনকারী যে পণ্য সামগ্রী উৎপাদন করে। আবার সবাই পণ্য সামগ্রী উৎপাদন করে না, যেমন অনেকে আবার কি করে? সেবা উৎপাদন করে। যেমন একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল, একজন ব্যাংকার, তারা কি দ্রব্য সামগ্রী, একজন মন্ত্রী মিনিস্টার বলতে পারো, সচিব, তারা কি দ্রব্য সামগ্রী উৎপাদন করে? না, তারা কি উৎপাদন করে? সেবা উৎপাদন করে। এখন যদি দাম স্তর বৃদ্ধি পায়, অর্থাৎ একজন কলম উৎপাদনকারী, কলমটা ছিল 5 টাকা, এখন 10 টাকা হয়ে গেছে। একজন ডাক্তার ভিজিট নিত কত টাকা? 500 টাকা, এখন নেয় 1000 টাকা। একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিংয়ের সব কিছু আর্ট করে দিতে নিতে কত? ধরো 10,000 টাকা, এখন 20,000 টাকা। যদি এরকম হয়, তাহলে লক্ষ্য করো যে উৎপাদনকারী যে দ্রব্য এবং সেবা উৎপাদন করে, তাহলে অর্থের দাম স্তর যদি বৃদ্ধি পায়, দাম স্তর বৃদ্ধি পাওয়া মানে কি? দাম স্তর বৃদ্ধি, অর্থের মূল্য কি হয়? হ্রাস পায়, অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। আর দাম স্তর যখন বেড়ে যায়, তখন এই উৎপাদনকারীরা অবশ্যই কি হবে? লাভবান হবে। যেমন যে সেবা দিত 500 টাকা, সে 1000 টাকা পাবে। যে একটা কলম বিক্রি করতো 5 টাকা, সে 10 টাকা বিক্রি করে। যেমন একটা 3 পিস বিক্রি করতো 500 টাকা, সে যদি 1000 টাকা বিক্রি করতে পারে, তাহলে উৎপাদনকারীরা দাম স্তর কি হলে? দাম স্তর বেড়ে গেলে, অর্থের মূল্য কমে গেলে, দাম স্তর যখন বেড়ে যাবে, তখন অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। হ্রাস পেলে কি হবে? যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাহলে উৎপাদনকারীরা কি হবে? অবশ্যই লাভবান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে লক্ষ্য করো, ব্যবসায়ী যারা পণ্যটা উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে একটা নির্দিষ্ট জায়গায় এনে ভোক্তা বা ক্রেতা সাধারণের কাছে পৌঁছে দেয়। এই যে মধ্যবর্তী একটা শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, তারা কি হবে? তারাও লাভবান হবে। তারা কি হবে? লাভবান হবে। তারা যে পণ্যটা নিয়ে আসতেছে 5 টাকা দিয়ে, তারা বিক্রি করতেছে কত? 10 টাকা। উৎপাদনকারীর কাছ থেকে যদি তারা যে পণ্যটার মূল্য 5 টাকা, তারা যদি 6 টাকা দিয়ে নিয়ে আসে, 7 টাকা দিয়ে নিয়ে আসে, তারা যদি এখানে 10 টাকা বিক্রি করে, এই ব্যবসায়ী শ্রেণীরা কি হবে? তখন লাভবান হবে। ব্যবসায়ী শ্রেণীরা কি হবে? লাভবান হবে। আবার এবার দেখি আমরা ভোক্তা বা ক্রেতা, যেমন আমরা কি করি? দ্রব্য সামগ্রী ক্রয় করি, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য থেকে বিলাস দ্রব্য পর্যন্ত সব কিছুই আমরা কি করি? ক্রয় করি। ক্লিয়ার? যেন যারা ক্রেতা বা ভোক্তা, তারা কি করে? তারা অবশ্যই
কী হবে, দাম স্তর বেড়ে গেলে অর্থের ক্রয় ক্ষমতা যখন হ্রাস পাবে তখন এই কি ভোক্তা বা ক্রেতারা কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। দাম স্তর বেড়ে গেলে যেটা ক্রয় করতে হইতো কত 5 টাকা, সেটা হবে 10 টাকা। আমার আয় তো কিন্তু বাড়তেছে না, আয় কোনো বৃদ্ধি পেয়েছে, আয় বাড়তেছে না, কিন্তু কি হচ্ছে, ব্যয় বেড়ে গেছে। তাহলে অবশ্যই এই ক্রেতা বা ভোক্তারা কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। এবার দেখি আমরা বিনিয়োগকারী, অর্থাৎ যে বিনিয়োগ করেছে, অর্থাৎ ধরো একটা সিরামিক্স পণ্য উৎপাদনের জন্য সে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে, হয়তো ধরো কোথা থেকে, রাশিয়া থেকে আসছে বা মধ্যপ্রাচ্যের দুবাই থেকে আসছে, বাংলাদেশে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে। সে বিনিয়োগ করেছে একটা কি মোবাইল তৈরির জন্য একটা বিনিয়োগ করেছে, অথবা সিরামিক্স পণ্য উৎপাদনের জন্য সে কি করেছে, একটা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখন যদি এই বিনিয়োগকারীরা যদি সব সিরামিক্স পণ্যের মূল্য হ্রাস পায়, দাম স্তর বৃদ্ধি পায়, অর্থের মূল্য যখন, ক্রয় ক্ষমতা যখন কমে যাবে, দাম স্তর যখন বেড়ে যাবে, তখন কি হবে, এই ব্যবসায়ী বা বিনিয়োগকারীরা কী হবে, যারা বিনিয়োগ করেছে তারা কি হবে, লাভবান হবে। তারা কি হবে, অবশ্যই লাভবান হবে। আবার এবার দেখি আমরা সঞ্চয়কারী, অর্থাৎ তুমি সঞ্চয় করেছো কত, ধরো তোমার 10,000 টাকা আছে, কিংবা এখন এই এলাকায় যদি যে ইপিজেড হচ্ছে পাঁচরুখিতে, এখন যারা তাদের জমি ছিল ওই এলাকায় সবাই কী হয়েছে, কোটিপতি হয়ে গেছে, অনেক কোটিপতি হয়েছে। হ্যাঁ, জমির 3 গুণ দাম পেয়েছে। তাহলে তাদের কাছে কি আছে, অর্থ আছে, তারা কী করলো, অর্থটা সঞ্চয় করে রেখে দিলে, বিনিয়োগ না করে। তাহলে সঞ্চয়কারী যখন দাম স্তর বেড়ে যাবে, তখন দাম স্তর কী হবে, বেড়ে যাবে, তখন বিনিয়োগকারী কী হবে, তখন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন দাম স্তর বাড়বে, তখন কি হবে, বিনিয়োগকারী, সঞ্চয়কারী যারা টাকা সঞ্চয় করেছিল, তাদের এই ব্যাংকে বলো আর তাদের বাসায় রেখেছিল, তখন তারা কি হবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ অর্থের মূল্য কমে গেছে, দাম স্তর বৃদ্ধি পেয়েছে। তারা যে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতো, এখন যদি তারা ক্রয় করতে যায়, তাহলে সেই পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে না। অবশ্যই তারা কি হবে, হ্যাঁ, তারা এই দাম স্তর যদি বৃদ্ধি পায়, তাহলে এই সঞ্চয়কারী যারা সঞ্চয় করেছে টাকা, বাসায় করুক আর ব্যাংকেই করুক, তারা কি হবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পারি শ্রমিক শ্রেণী যারা আছে, অর্থাৎ গার্মেন্টস শিল্পে দেখো আর সব প্রতিষ্ঠানে যারা শ্রমিক, সাধারণ শ্রমিক, তাদের আয় বাড়লো না। কিন্তু দেশে বিভিন্ন কারণ, আমরা আগেই বলেছি, বিভিন্ন কারণে, অর্থনৈতিক মন্দা, বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলা, বিভিন্ন কারণে দ্রব্য সামগ্রী দাম স্তর বৃদ্ধি পেতে পারে। আর যখন দাম স্তর বৃদ্ধি পেল, তখন এই শ্রমিক শ্রেণীর আয় কিন্তু বাড়তেছে না। তখন এই শ্রমিক শ্রেণী কী হবে, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিক শ্রেণীর আয় বৃদ্ধি পাচ্ছে না, তার ক্রয় ক্ষমতা, যে অর্থ তারা আয় করত, সেই অর্থের ক্রয় ক্ষমতা কমে গেছে, অর্থাৎ দ্রব্য সামগ্রীর দাম দ্বিগুণ হয়েছে। তখন এই শ্রমিক শ্রেণী কী হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা সীমিত আয়ের মানুষ, যেমন একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, তাদের আয় কি সীমিত। এই যে গার্মেন্টস শ্রমিক, সেও কিন্তু একজন সীমিত আয়ের মানুষ, ঠিক আছে। এর সীমিত আয় যাদের এই আয় দিয়ে সংসার চালাতে হয়, তাদের আয় বৃদ্ধি পেল না, দ্রব্য সামগ্রীর দাম স্তর বেড়ে গেল, তখন এই সীমিত আয়ের মানুষগুলা কি হবে, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আর এবার আমরা বলতে পারি যে কর্মসংস্থান কি হবে, কর্মসংস্থান যখন দাম স্তর বাড়বে, আবার অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, তখন উৎপাদনকারীও লাভবান হবে, ব্যবসায়ীও লাভবান হবে, বিনিয়োগকারীরাও কী হবে, লাভবান হবে। তখন এই উৎপাদনকারীরা কিন্তু বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এই বিনিয়োগকারীও কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে, ব্যবসায়ী কিন্তু বিভিন্ন শ্রমিক নিয়োগ দিতে তার ব্যবসা পরিচালনার জন্য। তাহলে এই উৎপাদনকারী নিয়োগ দিবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, উৎপাদনকারী লাভবান হয়েছে, সে তার শিল্প প্রতিষ্ঠানটা বাড়াতে চেষ্টা করবে, তখন তার শ্রমিক প্রয়োজন হবে, তার কর্মসংস্থান বাড়বে। আবার
এই ব্যবসায়ী যখন ব্যবসা পরিচালনা করবে, তখন ব্যবসা যেহেতু লাভ হয়েছে তার, সেই ব্যবসাটা প্রসারিত করার চেষ্টা করবে। তখন প্রসারিত করার চেষ্টা করবে, তখন তো অবশ্যই তার কি প্রয়োজন হবে? অধিক শ্রমিক প্রয়োজন হবে। যখন অধিক শ্রমিক প্রয়োজন হবে, তখন এখানেও কি হবে? এখানেও যে কর্মসংস্থান বাড়বে। আবার যখন এই যেটা বলতেছি যে বিনিয়োগকারী, দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, যে বিনিয়োগকারী আছে যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে, শুধু গার্মেন্টস না, বিভিন্ন ওষুধ, যেমন স্কয়ার, তার ব্যাক্সিমকো, এরকম বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান আছে, ইবনে সিনা, যে এরা দেশের শিল্প প্রতিষ্ঠান আছে, আবার বিদেশি শিল্প প্রতিষ্ঠানও আছে দেশে, বিনিয়োগ করেছে যারা। তারা কি হবে? তাদের যেহেতু তারা লাভবান হচ্ছে, পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে, তারা লাভবান হচ্ছে, তারা চিন্তা করবে যে আরেকটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলি। যখন আরেকটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, তাহলে অবশ্যই কি হবে? কর্মসংস্থান বাড়বে। তাহলে আমরা বলতে পারি বিষয়টা যে এক কথায়, যে এবার লক্ষ্য করার বিষয়টা সুন্দরভাবে এক কথায় শুনবে যে প্রথম কি, দাম স্তর বেড়ে গেল। দাম স্তর বাড়লে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে উৎপাদনকারী কি হবে? লাভবান হবে। উৎপাদনকারী কি হবে? লাভবান হবে। উৎপাদনকারী লাভবান হবে। আবার তখন অর্থের মূল্য বৃদ্ধি পেল, দাম স্তর হ্রাস পেল, মানে অর্থের মূল্য বৃদ্ধি পেল, দাম স্তর বৃদ্ধি পেল, অর্থের মূল্য হ্রাস পেলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেল, তখন ব্যবসায়ীরা কি হবে? লাভবান হবে। ব্যবসায়ীরা লাভবান হবে। ক্রেতা এবং ভোক্তা বা ক্রেতা এরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগকারীও কি হবে? লাভবান হবে। সঞ্চয়কারী কি হবে? সঞ্চয়কারী যারা অর্থ সঞ্চয় করেছে, ব্যাংকে রেখেছে বা নিজের বাসায় অর্থ রেখে দিয়েছে, তারা কি হবে? সঞ্চয়কারীরা ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিক শ্রেণী কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আর সীমিত আয়ের মানুষগুলা কি হবে? সীমিত আয়ের মানুষ যারা আছে তারাও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। কর্মসংস্থানটা বৃদ্ধি পাবে। বেকারত্ব কি হবে? কিছুটা হলেও হ্রাস পাবে। বেকারত্ব হ্রাস পাবে, কর্মসংস্থানটা কি হবে? বৃদ্ধি পাবে। যে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আমরা কি পড়েছি আজকে পড়েছি যে অর্থ কি, অর্থের ক্রয় ক্ষমতা কি, বা অর্থের মূল্য কি, অর্থের মূল্য বলতে কি বুঝি সেটা আলোচনা করেছি। যে অর্থের মূল্য এবং দাম স্তরের সম্পর্ক, অর্থের মূল্য এবং দাম স্তরের সম্পর্ক ব্যাখ্যা করেছি, এবং অর্থের মূল্য এবং দাম স্তরের সম্পর্ক ব্যাখ্যা করেছি, এবং অর্থের মূল্য পরিবর্তনের ফলাফলটা ব্যাখ্যা করেছি। তাহলে এটা যদি স্টাডি করো, তাহলে তোমাদের কি হবে? আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে। তবে আজকে আজান নয়, আজকে এখানে এই ক্লাসের সমাপ্তি করতেছি। যে আল্লাহ তোমাদের মঙ্গল করুন, তোমরা দুনিয়া আখেরে তোমাদের আল্লাহ তাআলা কল্যাণময় জীবন দান করুক, এই প্রার্থনা করতেছি। আর তোমাদের মঙ্গল হোক এই কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে যদি আল্লাহ তাআলা চান, ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে। তো আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।